418 অথবা 377 এই দুটো সংখ্যা মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে 418 রান চেস করে কেউ জেতেনি। মানে এত বড় একটা ইতিহাস, প্রায় 200 বছরের ইতিহাস, সেখানে এত রান চেস করে জয় আছে মাত্র একটা। 418-র উপর কেউই কখনো চেস করতে পারেনি। তার মানে পাকিস্তান যদি জিততে চায় পুরো টেস্ট ক্রিকেট ইতিহাসটাকে উলটপালট করে ফেলতে হবে, তাদের করতে হবে 437 রান। অন্যদিকে পাকিস্তান তাদের ইতিহাসে, মানে পাকিস্তানের ইতিহাসে চেস করেছিল 377 রান শ্রীলঙ্কার বিপক্ষে। এর থেকে বেশি রান তারা কখনোই চেস করেনি। আর যেটা প্রথমে বললাম 418, সেটা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্টে। এই হচ্ছে ইতিহাস। পাকিস্তান কি পারবে সেই ইতিহাস বদলে দিতে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পাকিস্তানকে করতে হবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে। এর আগে বাংলাদেশ কখনো এমন বৈচিত্র্যপূর্ণ, এমন শক্তিশালী বোলিং অ্যাটাক কখনো পায়নি। এবং 3টা ইনিংস পাকিস্তান 3বার অল আউট হয়েছে, সেখানেও কখনো মনে হয়নি যে পাকিস্তান 400 রান করতে পারে। তাহলে কি করতে পারবে? এবং এখানে অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আছে এখন পর্যন্ত, তারপরেও এই রানটা করা এক কথায় অসম্ভব। কিন্তু প্রেস কনফারেন্সে এসেছিলেন উমর গুল, তাদের বোলিং কোচ। তিনি বলেছেন যে ক্রিকেটে সব কিছুই সম্ভব, আমরা পজিটিভ থাকছি, আমরা আশা করি 2 থেকে 3টা বড় পার্টনারশিপ হলে এই উইকেটে, বিশেষ করে এই উইকেটে সেই রানটা করা সম্ভব। দেখুন এখানে খুব একটা টেনশনের কিছুই নেই, কারণ কোনো দল এই রান যদি চেস করতে হতো 500, 700, 800, তারপরে কিন্তু পাকিস্তানের কেউ বলতো না যে আমরা জয়ের জন্য নামবো না। সবাই বলবে, সে আত্মবিশ্বাস নিয়ে নামবে। তারা টেস্ট জানে যে এখনও 6টা সেশন আছে, যদি ড্র করতে চায় 6টা সেশন মানে হচ্ছে 180 ওভার। এই যে এখানে রানা, তাসকিন, শরীফুল, মিরাজ, তাইজুল, তাদের এগেনস্টে 180 ওভার খেলা, এটা একেবারে অসম্ভব। তার থেকে তাদের কাছে সুবিধাজনক হবে যে তারা ওই রান করে জিতবে। হ্যাঁ, অসম্ভব তো ওই রান করাও, তার থেকে বেশি অসম্ভব হচ্ছে 180 ওভার অথবা এই উইকেটে এই বোলিং অ্যাটাকের এগেনস্টে 2 দিন টেকা। সেই জন্য তারা বলছে যে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামবে। অন্যদিকে বাংলাদেশের তাজুল ইসলামও বলেছেন যে এই রানটা কত করেছি আমরা সেই চিন্তা না করে একেবারে নিয়মতান্ত্রিক বল করতে চাই, যেন তারা খুব বেশি রান না করতে পারে, প্রেশার যেন রিলিজ না হয়। তারাও কিন্তু মানে বাংলাদেশে কিন্তু বলছেন যে আমরা জিতে গেছি, তারাও যেন এটা অসম্ভব, তারপরেও একেবারে সিরিয়াসলি তারা নিচ্ছে। এখন হচ্ছে উইকেটটা কেমন হবে। দেখুন উইকেট খুব বেশি যে চেঞ্জ হবে তেমনটা নয়, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই থাকবে। তারপরেও দুই দলই সতর্ক থাকছে। এখন হচ্ছে পারফরমেন্স নিয়ে বাংলাদেশের মুশফিকুর রহিম দারুণ একটা পারফরমেন্স করেছেন, লিটন করেছেন। প্রথম ইনিংসে অবশ্যই লিটনের সেই সেঞ্চুরিটা সব কিছুই চেঞ্জ করে দিয়েছে। তারপরেও বলতে হচ্ছে যে এই ইনিংস মানে টেস্ট সিরিজ জয়ের ইনিংস, টেস্ট সিরিজে ওদেরকে হোয়াইট ওয়াশ করার ইনিংস এবং এই ম্যাচটা জয়ের ইনিংসটা এখানেই বাংলাদেশ দল অবশ্যই শুরু থেকে শুরু করবে, যেটা প্রেস কনফারেন্সে বারবার তাইজুল বলছিলেন। সেটাই দেখার অপেক্ষা আসলে শুরুর মুভমেন্টটা কেমন থাকে। দুই দলেরই নজর থাকবে প্রথম 1 ঘন্টায়। সেখানে বাংলাদেশ দল যদি শুরুর দিকে 2টা থেকে 3টা উইকেট নিতে পারে প্রথম 22 থেকে 25 ওভারে, তাহলে আমার মনে হয় চতুর্থ দিনের শেষ সেশনে খেলা শেষ হয়ে যাবে। যদি এমনও হয় যে না শেষ হচ্ছে না, কিন্তু 8টা উইকেট গেছে বিকাল 5টা বা সোয়া 5টায়, তখন কিন্তু এক্সটেনশন হবে, যেটা নিয়ম যে আরও আধা ঘন্টা খেলাটা বাড়িয়ে দিবে, কেন চতুর্থ দিনে খেলাটা শেষ হয়। আমার মনে হয় যেটা আমার বিশ্বাস যে বাংলাদেশের বোলিং লাইন আপ, এখানকার উইকেট এবং পাকিস্তানের পারফরমেন্স সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ দল কালকেই পাকিস্তানকে অল আউট করে দিবে, কালকেই জয়টা নিশ্চিত হবে। একটা ছোট কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলছে যে পাকিস্তান খারাপ করছে বিধায় বাংলাদেশ ভালো করছে, সে পাকিস্তানে হোক বাংলাদেশে হোক, এই একটা আলোচনা আছে। কিন্তু পাকিস্তানের কোচ যিনি উমর গুল বোলিং কোচ, তিনি বলে গেছেন যে না, বাংলাদেশ আগের থেকে অনেক ভালো দল হিসেবে ভালো, এবং নাহিদ রানার মতো একজন পেসার থাকলে পুরো দল একটা বড় অ্যাডভান্টেজ পায়, এবং বাংলাদেশ দল ভালো করেছে বলেই এমন সাফল্য পাচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।